নমস্কার। আজ আমরা একটা দারুণ যাত্রায় বেরোচ্ছি। আমরা একেবারে গোড়া থেকে দেখব কিভাবে বিশ্বের অন্যতম প্রাচীন আর প্রভাবশালী একটা সভ্যতা ধাপে ধাপে নিজেকে গড়ে তুলেছিল। চলুন এই মহাকাব্যিক নির্মাণের গল্পটা শুরু করা যাক। তো ভাবার বিষয় হল কিভাবে তৈরি হলো এই বিশাল সভ্যতা, কোন কোন মুহূর্ত বা কোন পর্যায়গুলো এর ভিত গড়ে তুলেছিল। চলুন আজকের আলোচনায় এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করি। যে কোনো বড় কিছু বানাতে গেলে তার ভিতটা তো মজবুত করতে হয়, তাই না? ভারতের ক্ষেত্রেও ঠিক তাই। এর গল্পটা শুরু হয়েছিল এক অবিশ্বাস্য রূপান্তরের মধ্যে দিয়ে। টিকে থাকার জন্য সংগ্রাম করা যাযাবর জীবন থেকে একটা স্থায়ী সভ্যতা গড়ে তোলার দিকে যাত্রা। মানুষের সভ্য হওয়ার পথে এক একটা যুগ ছিল, এক একটা মাইল ফলক। কিন্তু আসল খেলাটা ঘুরে গেল নব্যপ্রস্তর যুগে, যখন কৃষির আবিষ্কার হলো। এই একটা জিনিসই মানুষের জীবনযাত্রাকে আমূল বদলে দিল আর স্থায়ী বসতির পথ খুলে দিল। আর এই কৃষির হাত ধরেই যে জিনিসটা তৈরি হলো সেটা ছিল ভবিষ্যতের জন্য একটা আস্ত ব্লুপ্রিন্ট, সিন্ধু সভ্যতা। এটা শুধু একটা বসতি ছিল না, ছিল এক অত্যন্ত উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা, যেখানে ছিল পরিকল্পিত রাস্তাঘাট, অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম আর পোড়া ইটের ব্যবহার। ভাবা যায় প্রায় ৪,৫০০ বছর আগেও এত উন্নত পরিকল্পনা। একটা সভ্যতা তো শুধু ইট পাথরের ইমারত নয়, তাই না? এর আসল ভিত তো লুকিয়ে থাকে মানুষের মনে, তার বিশ্বাসে, তার দর্শনে আর তার সামাজিক কাঠামোতে। চলুন দেখি সেই ভিত্তিটা কিভাবে তৈরি হয়েছিল। বৈদিক যুগকে আমরা একটা গল্পের দুটো অধ্যায়ের মতো করে দেখতে পারি। প্রথম অধ্যায় মানে আদি বৈদিক যুগে সমাজ ছিল বেশ সরল, গোত্রভিত্তিক। কিন্তু দ্বিতীয় অধ্যায়ে এসে ছবিটা একদম পাল্টে যায়। লোহার ব্যবহারের সাথে সাথে সমাজ অনেক বেশি জটিল হয়ে ওঠে, বর্ণপ্রথা কঠোর হয় আর ধর্মীয় আচার অনুষ্ঠানও অনেক বেড়ে যায়। এরপর এলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক, আর এটা ছিল একটা বিরাট পরিবর্তনের সময়। গোটা উপমহাদেশ জুড়ে তখন যেন একটা বুদ্ধিবৃত্তিক আর রাজনৈতিক আলোড়ন চলছে। এই সময়টাকেই অনেকে ভারতের দ্বিতীয় নগরায়ন বলে থাকেন। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। একদিকে যেমন মগধের মতো বড় বড় রাজ্য মাথা তুলে দাঁড়াচ্ছে, মানে রাজনৈতিক ক্ষমতা এক জায়গায় জড়ো হচ্ছে, ঠিক তার পাশাপাশি পুরনো ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করে জন্ম নিচ্ছে বৌদ্ধ আর জৈন ধর্মের মতো নতুন দর্শন। এই দুই ধারা মিলেই ভবিষ্যতের ভারতকে রূপ দিচ্ছিল। এই যে এতগুলো ছোট ছোট রাজ্য, এত নতুন নতুন ভাবনা, এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে ছিল। এবার দরকার ছিল এমন এক শক্তির যা এই সব কিছুকে এক সুতোয় বাঁধতে পারে। আর ঠিক তখনই মঞ্চে প্রবেশ করল মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য গড়ার গল্পটা কিন্তু একেবারে সিনেমার মতো। প্রথম ধাপে চন্দ্রগুপ্ত মৌর্য এলেন, নন্দবংশকে হারিয়ে এক বিশাল সাম্রাজ্যের ভিত গড়লেন। কিন্তু গল্পের আসল টুইস্টটা এলো তার নাতি সম্রাট অশোকের সময়, ভয়াবহ কলিঙ্গ যুদ্ধের পর। অশোকের সেই পরিবর্তনকে একটা ছোট্ট কথায় বলা যায়, ভেরি ঘোষ থেকে ধর্মঘোষে উত্তরণ। মানে যুদ্ধের দামামা থামিয়ে শান্তির বাণী প্রচার করা। আর এটাই ছিল মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে বড় লিগেসি, যা আজও আমাদের ভাবায়। কিন্তু ইতিহাসে কোনো কিছুই তো চিরস্থায়ী নয়। এত বড় মৌর্য সাম্রাজ্য একসময় ভেঙে পড়ল, আর তারপর ভারতে শুরু হলো এক নতুন অধ্যায়। একদিকে ভাঙন, আরেকদিকে নতুন নতুন দেশীয় ও বিদেশি শক্তির আগমন। মৌর্যদের পরে ভারতের রাজনীতিক মানচিত্রটা বেশ জটিল হয়ে ওঠে। ভাবুন একবার, উত্তর ভারতে একদিকে শুঙ্গ, কন্ম, তো আরেকদিকে বাইরে থেকে আসছে ব্যাকট্রিয়কার, গ্রিক, শক, কুষাণরা। আবার দক্ষিণে সাতবাহনদের দাপট, মানে একটা দারুণ ডাইনামিক সময়। আর এই যে এত সংস্কৃতির আনাগোনা, এর সবচেয়ে সুন্দর ফসল ছিল গান্ধার শিল্পকলা, যেখানে ভারতীয় আর গ্রিকো রোমান স্টাইল মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এই যে এত ভাঙা গড়া, এত অস্থিরতা, এর পরেই কিন্তু এলো গুপ্তযুগ। আচ্ছা, প্রাচীন ভারতের সভ্যতাকে যদি একটা বিশাল ইমারতের সাথে তুলনা করি, তাহলে গুপ্তযুগ ছিল তার চূড়ায় বসানো সোনার কলস। শিল্প, সাহিত্য, বিজ্ঞান সবকিছু যেন শিখর ছুঁয়েছিল তখন। কিন্তু এই যে এত সাংস্কৃতিক উন্নতি, এর ভিতটা কে তৈরি করেছিল? তিনি ছিলেন সমুদ্রগুপ্ত। তার সামরিক অভিযানগুলোই সেই স্থিতিশীলতা আর নিরাপত্তা এনে দিয়েছিল, যার ছায়াতলে শিল্প বিজ্ঞান বিকশিত হওয়ার সুযোগ পেয়েছিল। গুপ্তযুগের শ্রেষ্ঠত্ব বোঝাতে গেলেই শুধু একটা সংখ্যাই যথেষ্ট, ৯। হ্যাঁ, ৯। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিলেন ৯ জন দিকপাল, যাদের বলা হতো নবরত্ন। ভাবুন, কালিদাসের মতো কিংবদন্তি ছিলেন তাদেরই একজন। আর তাদের অবদান কি ছিল না সেখানে? একদিকে কালিদাসের অমর সাহিত্য, অন্যদিকে গণিত আর জ্যোতির্বিদ্যায় আর্যভট্টের যুগান্তকারী সব আবিষ্কার।
সাথে চিকিৎসা শাস্ত্রের অগ্রগতি আর অজন্তার সেই অবিশ্বাস্য সুন্দর গুহাচিত্র। সত্যি এটা ছিল একটা স্বর্ণযুগ, একটা ইন্টেলেকচুয়াল বিগ ব্যাং, যার প্রভাব শুধু ভারতে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। কিন্তু গল্পের নিয়মেই সব স্বর্ণযুগেরও অবসান হয়। গুপ্ত সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গেই প্রাচীন ভারতের সেই গৌরবময় অধ্যায়টা শেষের দিকে এগোতে শুরু করে। এটা ছিল এক যুগের শেষ আর নতুন এক যুগের সূচনার মাঝখানের একটা সেতু। গুপ্তদের পতনের পর উত্তর ভারতে যে একটা বিশাল রাজনীতিক শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্যস্থান পূরণ করার শেষ সার্থক চেষ্টা করেছিলেন সম্রাট হর্ষবর্ধন। কনজকে কেন্দ্র করে তিনি যেন প্রাচীন ভারতের সেই ঐক্যবদ্ধ সাম্রাজ্যের প্রদীপটা আরেকবার জ্বালিয়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু হর্ষবর্ধনের মৃত্যুর পরেই সেই ঐক্যের প্রদীপটা নিভে যায়। উত্তর ভারতের দখল নিয়ে শুরু হয় এক লম্বা লড়াই, তিনটে বড় শক্তির মধ্যে, পাল, প্রতিহার আর রাষ্ট্রকূট, ইতিহাসে যেটা ত্রিপক্ষীয় সংগ্রাম নামে পরিচিত। আর বলা যেতে পারে এটাই ছিল প্রাচীন ভারতের সেই কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার কফিনে শেষ পেরেক। তাহলে দেখা যাচ্ছে প্রাচীন ভারতের শেষটা আসলে শুধুই একটা পতন ছিল না, বরং এটা ছিল একটা যুগের সমাপ্তি আর নতুন একটা যুগের মানে মধ্যযুগের সূচনার জন্য জরুরি একটা পর্যায়। এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, কোনো যুগের শেষ মানে কি শুধুই ধ্বংস, নাকি নতুন কিছুর জন্মের জন্য এই ভাঙনটা আসলে অপরিহার্য?